হ্যালো ফ্রেন্ড, নীলসমর হিজিবিজিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমাদের গন্তব্য ছিল প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। তো আমাদের রিজার্ভেশন কিছু কাটা ছিল না। তো 2-3 দিনের মধ্যে আমরা প্রোগ্রাম করলাম যে আমরা কুম্ভ মেলায় যাব। এত লোক যাচ্ছে কেন, এত মানুষের ভিড় সেখানে, এটাই দেখার আর কি। তো আমরা বিকাল 5টার দিকে আমরা চলে এসেছিলাম শিয়ালদা। এবারে শিয়ালদা যখন স্টেশনে এসে আমরা টিকিট কাউন্টারে লাইন দিলাম। লাইন দেওয়ার পর দেখুন কত ভিড়। এত লাইন দেওয়ার পর যখন আমরা যিনি টিকিট কাটছেন তাকে বললাম আমরা প্রয়াগরাজের টিকিট দিন। উনি বললেন যে 8টার পরে ছাড়া দেওয়া যাবে না। আমরা কী করবো, তো আমরা শিয়ালদা থেকে বাস ধরে নিলাম সময় নষ্ট না করে। তো রাস্তায় প্রচুর জ্যাম, বাসটা একটু ফাঁকা ছিল, লাস্টের দিকে একদম ভরে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা জ্যাম। আমরা মোটামুটি 6টার দিকে বাসে উঠেছিলাম এবং হাওড়াতে নেমেছিলাম 7টার দিকে। বাস থেকে নামলাম। তো বাস থেকে নামতে নামতেই দেখি সামনে একটা পকেট মার ধরেছে। তো পকেট মার আপনাদের বলবো, এখানে বা যে কোনো ভিড় জায়গায় আপনারা যাবেন, সাবধান করবেন। আমরা হাওড়াতে চলে এসেছি। তো শিয়ালদা স্টেশনটা বরাবর 60 টাকা দিয়ে জল কিনলাম। আমরা টিকিট কাটতে গিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম। 9 নম্বরে বললো যে টিকিট কেটে দিয়েছে। আমরা 9 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা যখন 9 নম্বরে এসেছি, ঠিক আছে, পুলিশ ওখান থেকে বললো 8 নম্বরে কুম্ভ স্পেশাল দিয়েছে, 7:35-এ ছাড়বে। আর এটাই আমাদের সব থেকে বড় ভুল, কারণ কুম্ভ স্পেশালে যারা উঠছে তারা ভীষণ বড় ভুল করছে। মানে কি বলবো, সে ভুলের কোনো ক্ষমা নেই। মানে 8-10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ট্রেন লেট। তো দেখুন, যেই বলেছে এটা পুলিশ বললো, তো দেখুন কত লাইন পড়ে গেছিলো। আর একটা ছোট ছোট কামরা, তো সেখানে 50 জন করে ডিভাইডেড করে তুলছিল। তো 50 জন হয়ে যাওয়ার পর নেক্সট কামরায় আমাদের নিয়ে যাচ্ছিলো। তার মধ্যে পুলিশ ফোনটা কিনে নিয়েছে। ভীষণ টেনশানে পড়ে গেছিলাম। তারপর ভাবলাম টেনশন কীরকম করছি, তো ফোন তো নিয়েছে পুলিশ, কোনো পকেট মার তো নেয়নি। তো তারপর আমি ফোন ছেড়ে চলে যাচ্ছিলাম। তারপর পুলিশ আবার ডেকে আমাকে, এখন বাজে 12:10, আমরা সবাই জেগে আছি, ঘুমানোর কোনো জায়গা নেই। একটা সিটে 4 জন করে। এই যে আমাদের নীলু ভাই যাদবপুর। নিচে অবস্থা দেখুন, পায়ে ফাঁকি দেখানো যায়। तीनों को जो है उतारने वाली है तीनों पद को। তার আগে বলে রাখি, এই সিটে বসা নিয়ে প্রচণ্ড চেঁচামেচি, চিৎকার, মারপিট, কত কিছু নেই হয়ে গেল। তো এখন আমরা কি করব, কিছু করার নেই, 4 জন করেই বসতে হলো। আর এখানে যারা বসে আছে আস্তে আস্তে সব শুয়ে পড়ছে যে যার মতো। আর এদের তো কোনো লজ্জার কিছু নেই, মানে গায়ের উপরে এর গায়ের উপরে ও এর উপরে, মানে কোনো ব্যাপার না, ঠিক আছে। আর এরা হচ্ছে এদের বাড়ি হলো আমাদের আমদুলে। তো একটা পরিচয় হয়ে গেল, একটা ফ্যামিলি। তো ওদের সঙ্গে মোটামুটি গানের লড়াই খেলতে খেলতে আমরা মোটামুটি 2টো পর্যন্ত কাটিয়ে দিয়েছি। তো তারপর রাত জাগলে তো আমাদের রাত্রে খিদে পেয়ে গেছে। এখন বাজে 2:40, খিদে পেয়ে গেছে। আমরা এখন মুড়ি খাচ্ছি, এর আগে বিস্কুট খেয়েছি।
তো শুধু এখনকার পরিস্থিতিটা দেখুন, সবাই মোটামুটি একটা শুয়ে গেছে, কিন্তু আমাদের শোয়ার জায়গা নেই, আমরা বসেই আছি। আর নিচের পরিস্থিতিটা আরও একবার দেখুন কি পরিস্থিতি। সবাই সবার গায়ের উপরে শুয়ে আছে, একজন নিচে শুয়ে আছে, তার উপরে সবাই পা দিয়ে একদম কোনো ব্যাপার না আমাদের কাছে এটা, কিন্তু আমাদের কাছে একটা যেন ভীষণ একটা খারাপ লাগা। তো যে নতুন ফ্যামিলিটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, ওনারা যাবেন এই ইউপি, মানে ইউপির ওখানে ওনার মানে বাচ্চাটার মাসির বাড়ি। তো আস্তে আস্তে রাত কেটে গেল, সকাল হয়ে গেল। তো ওইখানকার মানে এই যে এখানে কোনো বাড়ি ঘর প্রচুর দূরে দূরে, এবং একদম মাঠের পর মাঠ, শুধু এই যে দেখতে পাচ্ছেন সর্ষে ফুল, সর্ষে চাষ। আমি ভাবি যে এদের কাছাকাছি কোনো বাড়ি নেই, এত চাষ কিভাবে করে, মানে কতটা কষ্ট, সেটাই আর কি ভেবে মনে হচ্ছিল। তো আমাদের প্রয়াগরাজ নামার কথা সকাল 10টা, তো সেখানে এখনই 10টা বেজে গেছে, এখন আমরা হাবড়া স্টেশনে পৌঁছতে পারি। কীভাবে মানুষকে হয়রানি করছে। তো কুম্ভ স্পেশাল যে ট্রেনগুলো, এই কুম্ভ স্পেশাল ফাঁদে যারা পাবে তাদের জীবন বিপাংলা, এর কোনো ক্ষমা নেই। 10 ঘন্টা 12 ঘন্টা সারাদিন, মানে সারা রাত শুধু ট্রেন চলতে হচ্ছে, মানে একটা 14-12 কি ভিড় দেখো, একটা ট্রেন ফিরছে, সেখানে আপনার একই অবস্থা, বুঝলে, থেকে 36 ঘন্টা আপনার ট্রেন থাকবে, মানে একে কুম্ভ থেকে এই ট্রেনটা ফিরছে, খাওয়ানি দাওয়ানি ট্রেন আরো আমাদের থেকে আরো বেশি সমুদ্রকার চারিদিকে কিছু করার নেই। তো তার মধ্যে থেকে আমাদের যাত্রা, তো সমস্ত রকম তথ্য আমি দিতে থাকবো আমাদের। আর মাঝে মধ্যে যখন ট্রেন থেমে যাচ্ছে, মানে কোনো স্টেশন নেই, মানে কোনো একটা বলার নেই আর। তারপরে এই দেখুন রাস্তাতে ওর নৈন স্টেশনে নেমে গেছে, প্রয়াগরাজের আগে স্টেশন নৈন জংশন। নৈন জংশন নামলাম, তখন বাজার হিসাবে নামলাম, মানে একবার ভাবতে পারছেন। নামার পর প্রচণ্ড ভিড়, পুলিশ বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে হয়রানি করছে, আর ভিড়টাকে এড়ানোর জন্য। 4 নম্বর ব্রিজে তো ওঠানোর জন্য কতটা ঘুরে তারপর এখানে আসতে হবে। আর মানুষ যে এত ধর্মের প্রতি মন দিয়েছে, অ্যাকচুয়াল আমরা কিন্তু বিশেষ করে আমি, আমার ব্যক্তিগত মত, মানে এতটা আমার নেই যে এখানে আসতে হবে, বাট এত মানুষ কেন আর এত মৃত্যু এখানে কীভাবে হচ্ছে, এই মানে জানার আগ্রহে আর কি আসা। তো আমরা মোটামুটি 4 নম্বর ব্রিজ থেকে নেমে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে খাবারের চিন্তা ভাবনা করছে, খুঁজছিলাম, কারণ নীলেশদার ভীষণ খিদে পেয়ে গেছে। তারপর ভাবলাম না, ওখানে পৌঁছাই। তারপর একটা বন্ধু আমাদের বলেছিল যে এখানে নাকি বাইক ভাড়া পাওয়া যায়। তো আমাদের যেহেতু সকাল 10টার সময় নামার কথা ছিল, সেখানে রাত 9টার সময় নামিয়েছে, মানে আমাদের পুরো বেকার হয়ে গেল, মানে পুরো ট্যুরটাই বেকার হয়ে গেছে। তো সেখান থেকে আমরা দুজনে ঠিক করলাম যে চলো আমরা একটা বাইক ভাড়া নিই, তাহলে আর পৌঁছে যাই ওখানে, তারপরে দেখা যাবে, কারণ আমাদের তো আবার ব্যাক করতে হবে। তো বাইকের সঙ্গে কথা বললাম, বলছে 600 টাকা, কেউ বলছে 500 টাকা, কম হবে না। মানে 3 কিলোমিটার রাস্তা, সবাই বলছে 3-4 কিলোমিটারের মতো রাস্তা। তো শেষমেশ আমরা একটা বাইক, কিছু দূর হেঁটে যাওয়ার পর একটা বাইক সঙ্গে কথা বললাম, বললো 300 টাকায় যাবে, বলে আমরা উঠে বসলাম বাইকে। তো দেখতে থাকুন মানে কতটা রাস্তা আর কত টাকা নিল, মানে কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে। তো যাই হোক, আমরা নতুন জায়গায় এসেছি, আমার ঠকতে তো হবেই, এটা সবারই ঠকতে হবে। তো আমার এই ভিডিওটা যদি দেখে আসেন কেউ, তাহলে আপনাদের আশা করি ঠকতে হবে না, মানে আমার যে ভুলগুলো করেছি সেগুলো আপনারা করবেন না, সেগুলো এড়িয়ে যাবেন। আর এখানে মহাশিবরাত্রির
যে যোগটা আছে সেই যোগে কিন্তু প্রচুর ভিড় হবে। আপনারা ভাবছেন যে এতগুলো মানুষ মারা গেছে, ভিড় হবে না, সেরকম কিছু নয়। এই আমাদের মতো মানুষ, কৌতূহল নিয়ে অনেক মানুষ এসছে এবং আরও আসবে কোটি কোটি মানুষ। তো এখনও পর্যন্ত প্রায় 60 কোটির মতো মানুষ চলে এসছে, আর এখনও আশা করি আমার মতে 70 কোটি ছুঁয়ে যাবে টোটাল। তো আমরা বাইকে করে যাচ্ছি, আর বাইক থেকে আমাদের অনেক ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, মানে যেখানে অ্যাকচুয়াল 5 কিলোমিটার রাস্তা সেখানে আমাদের ঘুরিয়ে মোটামুটি 10 কিলোমিটার দেখাচ্ছে। কারণ এখানে তো যেহেতু আমরা প্রয়াগরাজে নামিনি, আগের স্টেশনে নেমেছি, তো এটা কিন্তু অনেক কাছে। আর আমরা সঙ্গমে স্নান করবো এপারে, মানে ওপারে প্রয়াগরাজ আর এপারে হচ্ছে নৈনি যে স্টেশন, নৈনি জংশন। তো এপারটা হচ্ছে একটা সঙ্গম, মানে একটা নদীর তো এপার হয় ওপার হয়, তো এপারের সঙ্গমে আমরা স্নান করব। তো এপারের সঙ্গমে স্নান করলে একটা সুবিধা, আমাদের নৌকা ভাড়াটা লাগবে না। আর ওপারে নামলে নৌকা ভাড়া লাগবে কারো মাথা পিছু 3000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 1500 টাকা, এরকমভাবে নিচ্ছে। মানে কি বলবো, এই একটা সুযোগ, মানুষ যেভাবে মানে খুশি মানুষকে ঠকাচ্ছে আর ইনকাম করছে। তো আমরা বাইকে করে মোটামুটি একটা গলির মধ্যে আমাদেরকে নামিয়ে দিল, আর আমাদের বাইকে সময় লাগলো প্রায় 25 মিনিটের মতো সময় লাগলো। তো আমি যিনি আমাদেরকে বাইকে করে নিয়ে এসেছিলেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা পার ডে কত করে ইনকাম করছেন এইভাবে, মানে এত টাকা, এত কম রাস্তা, এত কম মানে এত টাকা নিচ্ছেন। তা বলছে না, মানে সত্যি কথা আর বলতে চায় না, বললো না আমার 1000-1200 টাকা হলে হয়ে যায়। তো দু টিম মারলে 1000-1200 টাকা অনায়াসে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর অনেক লোকই বাইকে আসছে, যাদের মানে ট্রেনের জন্য বিশেষ করে, মানে ট্রেন মানুষকে এত হয়রানি করছে, মানে সেটা ভাববার বাইরে। তো নামিয়ে দেওয়ার পর আমরা মানে হাঁটা শুরু করলাম মানে সঙ্গমের দিকে। তো এখানে যেটা আপনাদের বলতে চাই, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সময় যদি বাঁচাতে চাই তাহলে আমাদের বাইকের সাহায্য নিতে হবে। তবে বাইকে বার্গেনিং করে নেবেন, ঠিক আছে, অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ ওরা এমন বলছে যে এটা অবিশ্বাসের বাইরে, রাস্তা কিন্তু বেশি নয়, ঠিক আছে। তো এখানে অনেক মানুষ গুজব উঠাচ্ছেন, মানে রটাচ্ছে যে এখানে নাকি মানে আর লুক হবে না, ঠিক আছে, এখন নাকি ফাঁকা হয়ে গেছে, মানে এতগুলো মানুষের মৃত্যুর পর নাকি ফাঁকা হয়ে গেছে। ফাঁকা কিন্তু হয়নি। এখানে বুঝতেই পাচ্ছেন যে আমরা নৈনি জংশনে নেমেছি, তাই এত ভিড়। তাহলে প্রয়াগরাজের কত ভিড়, মানে প্রয়াগরাজের মোটামুটি 20% এখানে ভিড়। প্রয়াগরাজে 80% মানুষ নামছে প্রয়াগরাজ। আর আমরা ভিড়টা এড়ানোর জন্যে আমরা নিয়েছিলাম নৈনি জংশন, মানে আমাদের একটা বন্ধু গেছিলো, সে আমাদেরকে গাইড করলো যে ভাই তোমরা নৈনি জংশনে নামো, তাহলে অনেকটা ভিড় এড়ানো যাবে। তো দেখুন এখানে পুলিশ কিন্তু পুলিশের মতো আছে, এখানে কোনো ট্রাফিক নেই। দেখুন একটা ভিড়ের মধ্যে বাইক ঢুকিয়ে দিচ্ছে, গাড়ি, মানে সিস্টেমটা ভীষণ বাজে। তো আমার মনে হয় প্রশাসন যদি মানে ঠিকঠাক কাজ করতো তাহলে হয়তো এই বিপদ ঘটতো না, মানে এত মানুষের মৃত্যু দেখতে হতো না। তো অ্যাকচুয়াল 144 বছর পর যেহেতু এই মেলাটা হচ্ছে, আর আমাদের এখনকার সময় এসে এত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে এই সমস্ত ইউটিউব, মানে ব্লগার, মানে এদের জন্যেই মানুষ এত জানতে পেরেছে যে এই যে কুম্ভ মেলা সম্পর্কে। বা আমরা তো জানতাম না, মানে আমরা যখন আমার একজন পরিচিত আমাকে বলছিল চলো ত্রিবেণী সঙ্গমে ঘুরে আসি ইলাহাবাদ, আচ্ছা ওখানে যে কী বিষয় না বিষয় আমি সত্যি কথা জানতাম না যে ওখানে কি হয়। বাট এত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নিউজ দেখে তো মানে
বুঝতেই পারছিলাম না যে এত মানুষ হতে পারে, কোটি কোটি মানুষ। তো 144 বছর পর ওর নাকি এই যোগটা এসছে। তো আমাদের জীবনকালে তো আর আসবে না, তো একবার গিয়েই দেখে আসি সেখানে কি হচ্ছে, এই জন্যেই আর কি বেরিয়ে পড়েছি। তো এখানে মানুষ কেন মরবে না, এখানে পুলিশের সিস্টেমটা ভীষণ বাজে, মানে ট্রাফিক কন্ট্রোল করার যে সিস্টেম ওদের ভীষণ বাজে, যার কারণেই অ্যাক্সিডেন্টগুলো ঘটে যাচ্ছে। তো দেখুন এত ভিড়, তো সেখানে কোনো পুলিশের সেরকম কোনো সহায়তা নেই, সেইভাবে মানে যতটা পুলিশ থাকার কথা সেইভাবে নেই। তো আমরা একটু সঙ্গমে নামার পর, মানে বিচে নামার পর একটু দেখছিলাম এখানে কোনো অ্যাম্বুলেন্সের তো কোনো ব্যবস্থাই নেই, মানে একটাও চোখে পড়লো না আর কি। পুলিশের বড় অফিসারদের গাড়ি সব হুইসেল বাজিয়ে সাইড সাইড করে করে আর কি মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই না। এত ভিড়ের মধ্যে গাড়ির অন্য রাস্তা করতে পারতো, তাহলে মানুষের আর এই সমস্যা হতো না। তো আমাদের সামনেই একটা মানুষের মৃত্যু আমরা দেখলাম, মানে পথভ্রষ্ট হয়েই আসল কথা মারা গেছে যতটুকু মনে হলো। তো কতক্ষণ ধরে পড়ে আছে, আমরা বেশ অনেকক্ষণই ছিলাম ওনার ওই বডিটার কাছে, কোনো পুলিশের কোনো দেখা নেই আর কোনো মানুষের, এই দেখুন যে পড়ে আছে, অনেকক্ষণ থেকেই পড়ে আছে। তো রক্ত শুকিয়ে গেছে, মানে চোখের এই সমস্ত জায়গা থেকে রক্ত বেরিয়ে একদম। তো আমি চেষ্টা করলাম ওর নিঃশ্বাসটা পড়ছে কিনা, হাত দিয়ে দেখছিলাম, তো দেখলাম না উনি আর নেই আর কি, এই জগতে আর নেই। তো চোখের সামনেই মৃত্যু। হ্যাঁ, তো কী আর করা যাবে, এখানে তো আর কেউ কারো নয়, সবাইকে একদিন যেতে হবে, তো কারো আগে আর পরে। তো ওনার সময় হয়ে গেছিলো, এইভাবেই ওনার নিয়ত ছিল, এই জন্য উনি এইভাবেই চলে গেলেন। তো এরকম প্রতিনিয়ত কত মৃত্যু ঘটছে, আমরা তো আর সবটুকুই দেখতে পারি না বা দেখতে পাই না। তো যাই হোক, আমরা এবার স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ অনেকটা সময় হয়ে গেছে, কারণ আমাদের তো আবার ব্যাক করতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে একদিন থাকবো, বাট আমাদের পরের দিন অফিস ছিল, তো থাকাটা আমাদের সম্ভব হয়ে ওঠেনি। তো ট্রেন আমাদের সঙ্গে আর কি বিট্রাই করলো। তো নীলেশদা অলরেডি স্নানের জন্য প্রস্তুত, সঙ্গমের দিকে চলে যাচ্ছে ড্রাম নিয়ে। তো দুজন গেছিলাম, ও আসলে আমি যাব, ও স্নান করে চলেও এলো, এবারে আমার পালা। এবারে আমি দেখাতে চাই, আমি রেডি হয়ে গেলাম। এবারে এই যে ফোন নিয়ে তো আর স্নান করে মানে ঠিকঠাক আঁশ মেটে না, তবুও আপনাদের জন্যে আমি দেখানোর জন্য আর কি গেলাম। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে। আর যদি আপনাদের ভিডিওটা কোনো কাজে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একবার ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন এখানে অ্যাকচুয়াল যারা বিহারি আছেন, বিহারি হিন্দু, তাদেরই অ্যাকচুয়াল ভক্তিটা বেশি। আমাদের মধ্যে সত্যি কথা বলতে এতটা ভক্তি নেই। নিষ্ঠার সঙ্গে এখানে শাড়ি দিচ্ছে, তারপর নারকেল, প্রদীপ, বাতি, সমস্ত সব কিছু দেখুন। তো আমি সঙ্গমের একদম মিটলে যাওয়ার চেষ্টা করছিলাম, আমার ক্ষমতা ছিল ওই জন্য যাইনি, তবুও যতটা দেখাতে চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন। আমার এই স্নান বা আমার এই ব্লগটা ভালো লাগে বা খারাপ লাগে, দেখুন আমি একবার ডুব দিয়ে নিচ্ছি। আর এটাকে আমি বুঝাইনি, কারণ আমাকে মানে গামছা দুখানা ডুব দিলাম,
ঠান্ডা সেরকম নেই, তো মোটামুটি মানুষের ভিড়ে অতটা বোঝাও যায়নি যে ঠান্ডা। আর আমাদের তো টেনশান কাজ করছে কখন যাব, কখন ট্রেন ধরতে হবে, কারণ এখানে সিস্টেম ভীষণ বাজে। তো আমার এই সমস্ত ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সঠিক তথ্য মানে আমি দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে গাইড করার জন্যে। আর যদি কেউ আসতে চান অবশ্যই বলবো আপনার নৈনি জংশন থেকে আসবেন, তাহলে এটা কাছে হবে অনেকটাই, আর ভিড়টা অনেক এড়োতে পারবেন। তো আমরা রওনা দিলাম প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা যদি নৈনিতে যাই তাহলে আমরা সিট পাবো না, ওই জন্য আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা রওনা দিয়েছিলাম 10টা, রাত তখন 10টা বাজে। তো এখান থেকে বললো প্রয়াগরাজ মোটামুটি 8-10 কিলোমিটার, মানে কখন কে কীভাবে বলছে মানুষ মানে বিশ্বাস করা খুব মুশকিল, ঠিক আছে? কারণ পুলিশও আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন, মানে হ্যাঁ একদম সেগুলো আপনি সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন যে পুলিশ হয়ে মানুষকে কতটা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো রাতের বেলা ওই জন্যে দেখাতে পারলাম না, তবে দিনের বেলা হলে ভীষণ ভালো লাগতো। এই সমস্ত সিনারিগুলো সাজিয়েছে, কিছু খরচ করেছে। চিত্রগুপ্ত লিখছেন আমাদের আয়ু কতদিন আছে, কার কখন যেতে হবে, সব কিছু চিত্রগুপ্ত ওখান থেকে লিখছে। গুপ্তকে চেনা খুব শক্ত। তো জানি না কখন পৌঁছাবো আর কটায় ট্রেন। তো পুলিশ আমাদেরকে কীভাবে গাইড করছে দেখুন, এখানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে বাম সাইডে, সে বলছে আপনার রাইট সাইডে যান, আর রাইট সাইডে যে পুলিশটা দাঁড়িয়েছে বলছে লেফট সাইডে যান। কার কথা শুনবো? তারপর ওখান থেকে আমরা লেফট সাইডে গিয়ে একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, সে পার্কিংয়ের ওখানে সাহায্য করছিল। তো বললাম এই রাস্তায় যেতে গেলে আপনাকে 5 কিলোমিটার বেশি হাঁটতে হবে। তখন তো মাথা খারাপ। তারপর আমরা কী করলাম, একটা মাঠ আট দিয়ে একটা তাঁবু খাটানো ছিল, সেখান দিয়ে কিছু দূর এগিয়ে অনেকটা হেঁটে ব্রিজে উঠলাম, ঠিক আছে? এবারে ব্রিজ থেকে আমরা মোটামুটি হাঁটতেই আছি। আমরা এই ব্রিজ করতে ওপারে যাচ্ছি প্রয়াগরাজ থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। তো আমরা প্রায় 9:20 সময় আমরা হাঁটা শুরু করেছি, তো এখনও ব্রিজ টপকাতে পারলাম না, 1 ঘন্টার বেশি হয়ে গেল। তো পুলিশের এত ভুলভাল ইনফরমেশান, যার জন্য আমার ভিডিও করার মানসিকতাটাই নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, রাগ করে আর কী করব, আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে এই সমস্ত মানে কীভাবে মানুষকে হয়রানি করছে। তো আমাদের ওখান থেকে টিকিট, ওখানেও প্রচুর ভিড়, মানুষকে দাঁড় করিয়ে মানে একটা কুম্ভ স্পেশাল বললো, যেটা কুম্ভ স্পেশাল উঠে যায় না, হাওড়া যাবে। তো আমরা তড়িঘড়ি করে উঠে পড়লাম এবং 1:22-এ মোটামুটি আমাদের ট্রেন ছাড়লো। আর বলে রাখি ওখান থেকে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, মানে প্রয়াগরাজ থেকে স্টেশন পর্যন্ত। তো এখানে দেখুন, আর যেখানে সেখানে ট্রেন দাঁড় করে দিচ্ছে। আর এখানে ভুজিয়া বিক্রেতা, জল বিক্রেতা দেখুন 20 টাকা করে নিচ্ছে, একটুখানি পেঁয়াজ, ধনেপাতা, একটু লেবু ছড়িয়ে দিচ্ছে 20 টাকা। মানে কীভাবে মানুষ ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের দেখুন মানে ট্রেনের মধ্যে কতটা হয়রানি, মানে আমাদেরকে নামিয়ে দিল দানাপুর এসে বললো যে ওটা আবার নাকি প্রয়াগরাজে ব্যাক করবে, আর আমাদেরকে বললো যে হাওড়া যাবে। কী হয়রানি মানে মানুষকে করছে আপনি ধারণা করতে পারবেন না। ট্রেনের যে কেলেঙ্কারি বলছিলাম, মানে আমরা কি করলাম, নেমে পড়লাম, কিছু করার তো নেই। মানে 1:22-এ ট্রেন ছাড়লো, এখানে পাটনার আগে দানাপুরে এসে নামলাম 4টে থেকে দানাপুর থেকে আবার আমরা ট্রেনে উঠলাম, উঠে পাটনাতে নামলাম, তখন বাজে 5টা। এবারে প্রচণ্ড তো ভিড়, এবার সেখান থেকে মোটামুটি কিছু খেয়ে, আর এখানে বাঙালি খাবার তো নেই, খেতেও পারলাম না সেইভাবে কিছু। এবারে ওখান থেকে আমরা নেমে পড়লাম 8:05-এ একটা ট্রেন ছিল, তো তার জন্য ওয়েট না করে আমরা আসানসোলের একটা ট্রেনে উঠে গেলাম, গিয়ে নামলাম আসানসোলে নেমে তখন ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে হাওড়ার ট্রেন ধরলাম। হাওড়ার ট্রেন ধরে আমাদের নামতে প্রায় 6টা 6:30 বেজে গেছিলো। মানে বুঝতে পারছেন কতটা আমাদের হয়রানি করেছে। আর সেরকমভাবে ভিড়, ট্রেনের মধ্যে ভিতরেও ঢুকতে দিচ্ছে না। মানে আমার তো জুতোটা ট্রেনের ট্রেনের স্টেশনের সঙ্গে ঘষে গেছিলো, এমন একটা পরিস্থিতি হয়তো আমি পড়েই যাচ্ছিলাম। মানে ভীষণ একটা
বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। তো যাই হোক, তো আপনাদের আপনারা এতক্ষণ যে আমার সঙ্গে আছেন এর জন্য অনেক ধন্যবাদ জানাই। আর সত্যি যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা হাওড়ার নামার পর মোটামুটি 2 দিন পর হাওড়া এসে পৌঁছলাম। 2 দিন ট্রেনে লাগলো। তো আপনারাই বলুন, আমরা পুলিশকে বিশ্বাস করবো না কাকে বিশ্বাস করবো? পুলিশই তো আমাদের মানে সাহায্য করবে। তো সেই যে রক্ষক হয়ে ভক্ষক সাজলে তো কিছু করার থাকে না। তো একটা বাস্তব কথা, রক্ষক হয়ে যিনি ভক্ষক সাজে তাহলে আমাদের আর কিছু করার থাকে না। তো যাই হোক, আমার এই সামনে হচ্ছে শিবরাত্রি। তো যারা যাবেন অবশ্যই ভিডিওটাকে দেখবেন, অনেক কাজে লাগবে। আর যদি কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও একবার বলছি। আর আমাদের মোটামুটি এখানে এই পর্যন্ত আসতে মনে হয় 4খানা ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তো মানে বিচ্ছি অবস্থা। যখন ট্রেনটা ব্যাক করালো দানাপুর থেকে, তখন তো চোখে জল চলে এসেছিলো যে কী করবো আমরা। তো কিছু তো করার আর নেই, ছিলও না। তো যাই হোক, তো আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যদি কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা অলরেডি এবার শিয়ালদার জন্য বাসে উঠে গেছি। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হিজিবিজির সঙ্গে সর্বদাই জুড়ে থাকবেন। নমস্কার।